হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে 2000 সনের আইনটি রয়েছে, সেই আইনের যে ধারা 19 রয়েছে, সেই ধারা 19। এই ধারা 19-এ বলা হয়েছে যে অপরাধের যে বিচারার্থ বহন ইত্যাদি সম্পর্কে। এই ধারাটিতে 4টি উপধারা রয়েছে। এই 4টি উপধারার মধ্যে জামিন সম্পর্কিত কথাগুলো বলা হয়েছে। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদের মনে সবগুলো প্রশ্ন, এই আইনের অধীনে সবগুলো জামিন সম্পর্কিত সবগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। কখন নারী, কখন শিশু, কখন আপনি নিজে, বা কখন 1 নম্বর আসামি, বা কখন অন্যান্য আসামি, বা অন্য সকলে কখন জামিন পাবেন, বা কি পদ্ধতিতে জামিন পাবেন, এবং কখন আপনারা জামিন পাবেন না, বা আপনারা জামিন কেন পেলেন না, এবং আদালতের যে বিশাল সহনশীলতা বা বিজ্ঞ আদালতের যে মানবতা রয়েছে, বা বিজ্ঞ আদালতের যে সদয় হওয়ার বিষয়টি রয়েছে, বা আইন যে জনগণের প্রতি দমন পীড়নের জন্য নয়, সেই বিষয়টি এই সেকশনটির মধ্যে আপনারা বুঝতে পারবেন। এই সেকশনটির প্রথম যে উপধারা 1 রয়েছে, এটি আসলে মূলত আপনাদের বোঝার কোনো বিষয় নেই। এটি হচ্ছে যারা আমাদের মতো আইন পেশায় নিযুক্ত রয়েছে, বা লয়ার রয়েছে, বা আইনজীবীরা রয়েছে, বা বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছে, বা বিজ্ঞ আদালত রয়েছে, এই কথাটির অর্থ তাদের কাছে বিশাল এবং এর ব্যাখ্যাটি বিশাল। যে এই সেকশনটি, তারপর আমি বলে রাখি, এই সেকশনটি বলা হয়েছে যে এই আইনের অধীনে বিচারার্থ গ্রহণ করা হইবে। এতটুকু কথায় আসলে আমি যেহেতু ভিডিওগুলো শুধুমাত্র একদম সাধারণ মানুষের জন্য বানাই, যে তারা যেন বাংলাদেশের আইন সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেই সম্পর্কে তারা যেন জানতে পারে, এর জন্য মূলত আমি একদম সহজ ভাষায় বলে থাকি, বা যেটি আপনারা জানার জন্য প্রয়োজন, মানে জানতেই হবে, সে সকল বিষয়গুলো বলে থাকি। তো এটি হচ্ছে 1 উপধারা, এবং 2 হচ্ছে আপনাদের বোঝার বিষয় রয়েছে। 2-এ বলা হয়েছে যে উপধারা 3-এর বিধান সাপেক্ষে যে যে আইনে, মানে এই আইনে আর কি, যে আইন বলতে এই আইনের অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধ, বা এই আইনের অধীনে যে অপরাধগুলো রয়েছে, সেই অপরাধগুলো যে অভিযুক্ত, মানে যে ভিকটিম যাকে অভিযুক্ত করেছে, সে যদি প্রত্যক্ষভাবে যুক্ত, বা সরাসরিভাবে যুক্ত, বা সেই মূল হোতা, অর্থাৎ মূল অপরাধকারী, তাকে কখনোই জামিন দেওয়া যাবে না। একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তাকে কখনোই জামিন দেওয়া যাবে না। আবার বলেছে যে এখানে একটু যদি হ্যাঁ, জামিন দেওয়া যাবে, কিভাবে যাবে? যদি তাকে, এক, ওই যে তার যে আবেদন, জামিনের যে আবেদন, সেই আবেদনের উপরে যদি অভিযোগকারীকে, বা যে ভিকটিম, বা যে মামলাটি করেছে, তাকে যদি শুনানি করতে না দেওয়া হয়, এটি হচ্ছে ক, অর্থাৎ 2-এর মধ্যে ক, এবং 2-এর মধ্যে আরেকটি খ রয়েছে, যে অথবা বিজ্ঞ আদালতের যদি মনে হয় যে না, সে সরাসরিভাবে যুক্ত, বা তাই সে অপরাধটি করেছে, এই দুটি ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ রয়েছে যে জামিনে মুক্তি দেওয়া যাবে না। আর এই দুটি যদি বিষয় না হয়ে থাকে, তাহলে অবশ্যই জামিনে মুক্তি পাবে। এটি কিন্তু ওই যে আপনারা বলেন 1 নম্বর আসামি, মেইন আসামি, একদম মূল হোতা, এই তার জন্য এই বিধানটি প্রযোজ্য। এই সেকশনটির যে উপধারা 3 রয়েছে, এই 3-এ বলা হয়েছে যে জামিন পাবে, অর্থাৎ এখানে আদালতের যে মানবতা, বা আদালতের যে সহনশীলতা, বা ন্যায় বিচারের যে, এবং এই উপধারা 3 এবং উপধারা যে 4 রয়েছে, এবং শুধু উপধারা 3-4 নয়, আইনের সকল ক্ষেত্রে দেখবেন আপনারা একটি কথা আইন ইউজ করে বা ব্যবহার করে, ন্যায় বিচার। হ্যাঁ, আইনের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার। মানে আইনের আমরা মুখে মুখে একটি কথা শুনি যে 100 অপরাধীও যদি ছুটে চলে যায়, বা 100 অপরাধীও যদি বেঁচে যায়, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন কখনোই একদিন কেন 1 মিনিটের জন্য যেন কোনো জেল না কাটে। এটি একটি আইনের প্রতিষ্ঠিত কথা, আপনারা সকলেই শুনে থাকেন। এই উপধারা যে 3 রয়েছে, সেই 3-এ আসলে কি বলা হয়েছে? সেই 3-এ বলা হয়েছে যে এই যে উপধারা 2 রয়েছে, অর্থাৎ বলা হয়েছে যে মেইন আসামি, 1 নম্বর আসামি, বা যে মূল হোতা, বা যে প্রত্যক্ষভাবে জড়িত, সেই আসামি যদি নারী হয়, সেই আসামি যদি শিশু হয়, অথবা শারীরিকভাবে যদি অসুস্থ হয়, এবং শুধু এগুলো হলেই হবে না,
আদালতের নির্দিষ্ট বা আদালতের মনে হতে হবে যে তাকে যদি জামিনে মুক্তি দেওয়া হয়, তাহলে এই যে মামলাটি রয়েছে, মামলার তদন্ত বা মামলা সম্পর্কিত যে কোনো বিষয় রয়েছে, সহজ বাংলা কথায় বা সহজ ভাষায় যে ন্যায় বিচারে বিঘ্নিত হবে না। তাহলে আদালত বা ওই যে বিজ্ঞ ট্রাইব্যুনাল রয়েছে বা এখতিয়ার সম্পন্ন আদালত রয়েছে, সে তাকে জামিনে মুক্তি দিতে পারে। এই যে উপধারা 2 এবং উপধারা 3, এই সম্পূর্ণ দুটো হচ্ছে যে মূল হতো বা 1 নম্বর আসামি বা সরাসরি যারা অপরাধের সাথে যুক্ত তাদের জন্য প্রযোজ্য। এবার আসি অন্যান্য আসামি, সহ আসামি বা সহায়তাকারী বা বিভিন্ন প্রকারের বিভিন্ন ইন্ধন 10 জন 20 জন আসামি থাকে না, সেই সকল আসামিদের কি হবে? এই সেই সকল আসামির জন্য উপধারা হচ্ছে যে 4, যে উপধারা 2 এ বর্ণিত যে কথা, অর্থাৎ 2 এ বলা হচ্ছে কি যে মেইন আসামি বা প্রত্যক্ষভাবে জড়িত আসামি, সেই আসামি বাদে অন্যান্য আসামির ক্ষেত্রে যে জামিন দিবে সেটি কখন দেবে? এইখানেও ন্যায় বিচার কথাটি বলা হয়েছে যে তাদের যখন জামিনের আবেদন করা হবে, তখন বিজ্ঞ আদালত যদি সেই কারণ বা বিজ্ঞ আইনজীবীর যে বিজ্ঞ আইনজীবীর যে কৌশলী পদক্ষেপ রয়েছে বা যে শুনানি রয়েছে, সে শুনানি শুনে যদি বিজ্ঞ আদালত মনে করে যে যদি তাকে জামিন দেওয়া হয়, তাহলে ন্যায় বিচারের কোনো বিঘ্নিত হবে না বা এই যে মামলা সম্পর্কিত রয়েছে এই মামলাটি ক্ষতিগ্রস্ত হবে না, তাহলেই কেবল বিজ্ঞ আদালত তাকে জামিন দিতে পারে। এবং আশা করি যে এই যে উপধারা 4টি রয়েছে বা এই সম্পূর্ণ যে সেকশনটি রয়েছে, এই সেকশনটির মাধ্যমে আপনাদের সবগুলো প্রশ্ন জামিন সম্পর্কিত বা অপরাধ সম্পর্কিত, নারী কখন পাবে, শিশু কখন পাবে, শারীরিক প্রতিবন্ধী বা শারীরিক অসুস্থ কখন পাবে, বা 1 নম্বর আসামি কখন পাবে, বা আপনি জামিন পেলেন না কেন, বা আমি জামিন পেলাম কেন, বা বিজ্ঞ আইনজীবীরা বা যে জুডিশিয়াল মাইন্ড রয়েছে, বিজ্ঞ আইনজীবীরা যে প্রয়োগ করে, যে বিচারকদের সাথে যে যুক্তি তর্ক করে বা শুনানি করে, এই সকল কিছুর মাধ্যমে যে কিভাবে তারা জামিন শুনানি করে বা কি গ্রাউন্ডে জামিন পায় বা বিভিন্ন প্রকার যে মাধ্যমগুলো রয়েছে জামিন সম্পর্কিত, এবং আপনাদের মনের ভিতরে আমার যে কথাগুলো, এই কথাগুলো বাদে অন্যান্য যতগুলো প্রশ্ন আছে, আপনাদের সকলগুলো প্রশ্নের আশা করি সমাধান হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে, যে ফেসবুক গ্রুপটি যে খোলা হয়েছে যে আমার নিজের নামেই, তো সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন আইন সম্পর্কিত, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সকলকে।